আমাদের তো ওভারঅল বাংলাদেশ ছাড়াও আসলে সামগ্রিকভাবে আমরা দেখছি যে পুরো বিশ্ব একটা সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সেখান থেকে আসলে বাংলাদেশও একটা সংকটকালীন সময় অর্থনীতিতে পার করছে। তো এবারের যে সংকটকালীন বাজেট, এটাকে স্যার আপনার মূল্যায়ন কি? আপনাকে ধন্যবাদ। আসলে ওই পৃথিবীতে এক ধরনের অর্থনৈতিক মন্দাভাব এমনকি সংকট চলছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশের বেশ কিছু ক্ষেত্রে বৈশ্বিক কারণে এবং বেশ কিছুটা অদক্ষভাবে পরিচালনা করার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনি বলছেন সংকট আসলেই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড় সমস্যা, সংকট নয়। এই প্রেক্ষিতে বাজেটকে আমি 5টা বিষয়ে খুব ইতিবাচক দেখছি। একটি হলো এই বাজেটে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, এইটা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। শিল্পে বিনিয়োগ করে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে। দুর্নীতি দমনে খুব কৃতসংকল্পতা দেখানো হচ্ছে এবং আপনার রপ্তানি বৃদ্ধিকল্পে এক ধরনের বহুমুখিতা এবং তার মধ্যে দেশীয় শিল্পকে বেশি বেশি জোর দেওয়া, এই 5টি বিষয় আমি দেখছি। আপনার তাত্ত্বিকভাবে বা লিখিতপরিতভাবে এগুলো আছে, কিন্তু এগুলো অর্জন করার জন্য যে পন্থা, যে সমস্ত কর্মকাণ্ড নেওয়া উচিত, তার খুব প্রকট অনুপস্থিতি দেখছি। এর ফলে বাজেটটা, যদিও এতে IMF-এর ছাপ অতি স্পষ্ট। IMF কখনো বাংলাদেশিদের কাছ থেকে সঞ্চয়পত্র বিক্রি করে টাকা নেওয়া বিশ্বাস করে না। এই জন্য আমি এই বাজেটে আছে 2,56,000 কোটি টাকার ঋণ, তার মধ্যে মাত্র 15,000 কোটি টাকা সঞ্চয়পত্র থেকে। এখানে যদি আমি 1.5 লক্ষ কোটি টাকাও নিতাম সঞ্চয়পত্র থেকে, তাহলে ঋণের বোঝা বাড়ত না, বাংলাদেশের মানুষ কিষাণী সহ উপকৃত হতো এবং বাজেটটা অনেক বেশি হেলথিয়ার হতো। কিন্তু এটা অর্থমন্ত্রীকে আমি আরও অভিনন্দন দিই এই জন্য যে তিনি মূল্যস্ফীতিটাকে একটা যৌক্তিক পর্যায়ে 6.5, এটা অর্জন হবে কিনা সেটা আলাদা কথা, কিন্তু 6.5 উনি এই জন্য নির্ধারণ করেছেন যে মানুষের আয় 6, 6.5 হয়তো হইতে পারে। যদি মূল্যস্ফীতি ওই রকম হয় তাহলে মানুষ টিকে থাকবে। কিন্তু মূল্যস্ফীতির যে ইতিহাস গত 1.5 বছরের 10% কাছাকাছি, 10 ভাগের কাছাকাছি, খাদ্য মূল্যস্ফীতি 10.7, BIDS-এর মতে 15%। কাজেই এখানে এবং এখানে কি করলে এগুলাকে উপায় আছে দমন করা যাবে, মূল্যস্ফীতি কবজায় রাখা যাবে, এগুলো কোনো দিক নির্দেশনা বাজেটে নাই। আমরা পরে হয়তো আলোচনা করব।